এইমাত্র গোসল শেষ করে কিছু একটা নেওয়ার জন্য শরীরের তোয়ালে পেঁচিয়েই বের হয়েছে পাশের বাড়ির মিতু। আমি জানালার গ্রিল ধরে তাকিয়ে আছি তার দিকে। ভেজা কাপড়ে মেয়েদের এত সুন্দর লাগে জানা ছিল না। তার ওপর আবার নতুন যৌবন। চুলের পানিতে পুরো ভিজে যাওয়া কাপড় মিতুর শরীরে লেপ্টে লেগে আছে। এই অবস্থাতে যে কেউ মিতুর দিকে তাকালে নির্ঘাত প্রেমে পড়ে যেত। হঠাৎ মিতুর চোখ আমার দিকে পড়ে গেল। একটা কাপড় টেনে তার শরীরে ঢাকার চেষ্টা করছে। আমি তার দিকে তাকিয়ে আছি দেখে মিতু অনেকটা লজ্জা পেল। তাই নিচের দিকে তাকিয়ে আছে মিতু। লজ্জায় লাল হয়ে যাওয়া লজ্জাবতী মিতুকে অসম্ভব সুন্দর লাগছিল। আমার দিকে তাকিয়ে টোল পড়া গালে ঠোঁট বাঁকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে রুমে ঢুকে গেল মিতু। আমি শুভ্র ইসলাম, আর মিতু হলো আমার ক্লাসমেট। আমার জীবনে বাল্যকালের প্রথম বন্ধু মিতু। আজ আমার আর মিতুর এসএসসি রেজাল্ট দেবে। তাই খুব টেনশনে জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিলাম। কিন্তু এইভাবে মিতুকে দেখতে পাবো ভাবতে পারিনি। নিজেকেই খুব লজ্জা লাগছে। খুব ছোটবেলা থেকেই ভালোবাসি মিতুকে। আজও মিতুকে বলতে পারিনি ভালোবাসার কথা। মিতু আমাকে ভালোবাসে কিনা জানি না। মিতু বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর আমি তাদের তুলনায় অনেক গরিব। মিতুর বাবা ও ভাইয়ের অনেক অহংকার, কিন্তু মিতুর মাঝে তেমন কোনো অহংকার আমি দেখতে পাইনি। এখনও জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি, আর সেই ছোট্টবেলা পুরনো দিনের কথা মনে করে হাসছি। ভাবতে অবাক লাগে কিভাবে যে কেটে গেল সেই সব দিন। কেউ একজন আমাকে চিমটি কাটায় বাস্তবে ফিরে এলাম। তাকিয়ে দেখি মিতু। তখন জানালা দিয়ে কি দেখছিলি রে ওইভাবে? মিতু: ওই যে একটা লজ্জাপতি পেতনিকে দেখছিলাম আমি। কি বললি? আমি কি পেতনির মতো দেখতে? আরে না, তুই পেতনির মতো হতে যাবে কেন? তুই তো কিংকং মুভির নায়িকানির মতো দেখতে। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। এমনিতেই রেজাল্টের টেনশনে খুব ভয় হচ্ছে। মিতু আমার দিকে তাকিয়ে একটা ভেকসি কেটে চলে গেল, আর আমি বিছানায় বসে বসে রেজাল্টের টেনশন করছি। তার থেকে বেশি টেনশন করছি মিতুকে নিয়ে। রেজাল্টের টেনশনে মেয়েটা তো পুরাই শেষ। 2 ঘন্টা পর মিতু একটা মিষ্টি প্যাকেট নিয়ে আমার রুমে ঢুকলো। নে ধর, মিষ্টি খা বলেই মিতু 3-4টা মিষ্টি আমার মুখে ঢুকিয়ে দিল। মুখ ভর্তি মিষ্টির জন্য না পারছি খেতে, না পারছি কিছু বলতে। আর ওইদিকে মিতু হেসে যাচ্ছে। মনে মনে বললাম, এরকম হাসি খুশিতেই তো তোকে সারা জীবন দেখতে চাই। সবগুলো মিষ্টি খাবি, না হলে মুখে আরও ঢুকিয়ে দেব। মিতু: কষ্ট করে সব মিষ্টি খেলাম। আরে কিসের মিষ্টি আগে বলবি তো? আমি আমি পরীক্ষায় পাশ করেছি। মিতু: সত্যি? আমি: হুম। আর তুই আমার থেকে বেশি পেয়েছিস। মিতু। এই বলে খুব শক্ত করে মিতু আমাকে জড়িয়ে ধরলো। আমি কি করব ভেবে পাচ্ছি না। চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। ওই পাগল, তুই কাঁদছিস কেন রে? মিতু: কেন কাঁদছি তুই সেটা বুঝবি না। আমি: বুঝিয়ে দে না, তাহলেই বুঝে যাব। মিতু: সময় হলে ঠিকই বুঝবি। আমি: আচ্ছা, রেডি হয়ে নে। আমিও রেডি হতে যাচ্ছি। আচ্ছা, দুজনে মিলে ঘুরতে যাব। মিতু: দুজনেই রেডি হতে চলে গেলাম। আমি একটা নীল পাঞ্জাবি পরে বাম হাতে ঘড়ি পরেছি। ঠিক এই সময়ে মিতু আমার রুমে ঢুকলো। মিতুর দিকে তাকিয়ে আমি বোকা বনে চলে গেলাম। আমার দেখা জীবনের প্রথম আজকে মিতু শাড়ি পরেছে, তাও আবার নীল শাড়ি। চোখে কাজল, ঠোঁটে হালকা করে লিপস্টিক, 2 হাত ভর্তি নীল চুড়ি, একদম পরীর মতো লাগছে। মিতু আমাকে চিমটি কাটায় বাস্তবে ফিরে এলাম। কি হলো রে তোর? মিতু: কই কিছু না তো। আমি: তাহলে এখন ঘুরতে যাবি না দাঁড়িয়ে থাকবি? মিতু: হুম, চল। আমি: রিক্সা করে আমি আর মিতু একটা নদীর পাড়ে এসে বসলাম। সেখানে বসে আড্ডা দিচ্ছি। আর এ সময় হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো। মনের ভেতর এক অজানা অনুভূতি তৈরি হচ্ছে মিতুকে নিয়ে। খুব ইচ্ছে করছে এই বৃষ্টিতে মিতুর হাত ধরে কিছুটা পথ হাঁটার। মিতুর কথায় ভাবনায় সেট ঘটলো। চল বাসায় চলে যাই, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। হুম, চল। কয়েকদিন পর মিতু আর আমি দুজনে একই কলেজে ভর্তি হলাম। একসাথে কলেজে যাওয়া আসা, কোচিংয়ে যাওয়া। মিতুর কোনো কিছু সমস্যা হলে আমার কাছে এসে বুঝিয়ে নিত। এভাবেই ভালোই চলছিল আমার দিন। কিন্তু হঠাৎ করে মিতু কেন জানি বদলে যাচ্ছে। ঠিক মতো কথা বলে না, কিছু বললে এড়িয়ে যায়, একা একা কলেজে চলে যায়। না, এভাবে চলতে থাকলে মিতুকে আমার জীবন থেকে হারিয়ে ফেলবো। যত দ্রুত সম্ভব মিতুকে আমার ভালোবাসার কথা বলতেই হবে। তাই আজকে একটু তাড়াতাড়ি করেই কলেজে চলে এলাম। কলেজে এসেই রনি, মেহেদি, সাগর, অমিত, মহসিন, ইমরান আরও কিছু বন্ধুদের সাথে দেখা। কিরে, তুই আজকে এত তাড়াতাড়ি কলেজে এলি যে? রনি:
একটু কাজ আছে তাই এলাম আমি। পাশ থেকে অমিত বলে উঠল, কি মামা কিসের কাজ? নিশ্চয় মেয়ে পটানোর ধান্দা। অমিত। সবাই একসাথে হেসে উঠল। আমি তাদেরকে থামিয়ে দিয়ে মিতুর ব্যাপারে সব কিছু খুলে বললাম। আর মিতুর কথা বলতেই সবাই কেমনভাবে যেন আমার দিকে তাকালো। মেহেদি এসে আমার হাত ধরে কলেজের পিছনে নিয়ে যাচ্ছে, আর সবাই আমার পিছন পিছন যাচ্ছে। কিরে ওদিক কেন নিয়ে যাচ্ছিস? আমি। আগে চল, গেলেই বুঝতে পারবি। মেহেদি। কলেজের পিছনে গিয়েই খুব বড় একটা ধাক্কা খেলাম, যেন আকাশটাই ভেঙে পড়েছে আমার মাথার ওপর। মিতু অন্য একটা ছেলের কাঁধে মাথা রেখে বসে কি যেন করছে। আমাকে দেখেই মিতু দাঁড়িয়ে গেল। মিতুকে অন্য ছেলের সাথে দেখে মেজাজটা খুব বিগড়ে গেল। তাই ছেলেটার কাছে গিয়ে ছেলেটার দুই গালে কষে দুইটা চড় মারলাম। আর মিতু এসে আমার কলার ধরে একটা চড় মেরে বলল, তুই ওকে মারলি কোন সাহসে? মিতু। আমার সাহসে মেরেছি। তোকে কোনো ছেলের সাথে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, কারণ আমি তোকে ভালোবাসি রে। আমি। তোকে বিয়ে করতে চাই রে মিতু। তোকে আমার বউ বানানোর স্বপ্ন দেখে আসছি আমি সেই ছোটবেলা থেকে। ভালোবাসিস আমাকে? বিয়ে করবি আমাকে? ভালোবাসার কি যোগ্যতা আছে তোর? মিতু। ভালোবাসতে কোনো যোগ্যতা লাগে না। আমি। ওকে চিনিস? ও হলো এই এলাকার বড় শিল্পপতির ছেলে, তাই আমি ওকে ভালোবাসি। আর তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস না, হাত পুড়ে যাবে। মিতু। আর হ্যাঁ, ভালোবেসে বিয়ে করে কি দিতে পারবি আমাকে? একটা বিয়ের লাল বেনারসি কেনার টাকাও তো তোর নাই। আবার আসছস আমাকে বিয়ে করতে। আমার বন্ধুদের সামনে মিতু আমাকে এইভাবে অপমান করবে ভাবতেই পারেনি। চুপচাপ দাঁড়িয়ে আছি, কিছু বলার মতো ভাষা নেই। ঠিক এই সময়ে মিতু বলল, অযোগ্য ছেলে, নিজের কোনো যোগ্যতা নেই, আবার আসছে ভালোবাসতে। একটা বিয়ের লাল বেনারসি শাড়ি কেনার মুরাদ নাই, সেই নাকি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে। মিতু ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছে, আর আমি তাকিয়ে আসি তার চলে যাওয়ার দিকে। চোখ দিয়ে নীরবে কিছু জল গড়িয়ে পড়ছে। তবে এটা অযোগ্যতার জল, যোগ্যতার জল নয়। এটা ভালোবাসার মানুষ নিজের চোখের সামনে দিয়ে অন্যের হাত ধরে যাওয়ার কষ্ট। ভাগ্যের ওপর দোষ দিয়ে আর কি হবে, যেখানে মৃত্যুকে ভালোবাসার যোগ্যতাই আমার নেই। মেহেদি এসে আমার ঘাড়ে হাত রেখে বলল, টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই আছি তোর পাশে। সব বন্ধুরা এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে। তবে কেউ মৃত্যুকে ভুলে যেতে বলেনি। বলেছে আমার অযোগ্যকে যোগ্যতায় পরিণত করতে। একটা লাল বেনারসির পরিবর্তে কোটি টাকা দিয়ে 10,000টা বেনারসি কেনার টাকা উপার্জন করতে। যেন এক সময় আমি না, মিতু আমার পিছনে ঘোরে। কিছুই না বলে সবাইকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করলাম। কেন জানি মনে হচ্ছে ভালোবাসার দিক দিয়ে মা বাবার পরই বন্ধুর স্থান। সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে কিছুই ভালো লাগছিল না, তাই জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখতে পেলাম মিতু ফোনে কার সাথে যেন কথা বলছে। অনেক হাসি খুশি লাগছে মিতুকে। ভেতর থেকে আমার কলিজাটা পুড়ে যাচ্ছে। মিতু আমার দিকে খুব রাগে চোখে কিছুক্ষণ তাকিয়ে আবারও ফোনের ওপাশের ছেলেটার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। এভাবে প্রায় 3 ঘন্টা মিতু ছেলেটার সাথে কথা বলল। এই 3 ঘন্টা আমার কিভাবে যে কেটেছে বলতে পারবো না। তবে আমার জীবনের সবথেকে কষ্টের সময়ে এই 3 ঘন্টাও দাবিদার হয়ে গেল। মিতু কথা বলা শেষ করে আমার দিকে একবার তাকিয়ে তার রুমে চলে গেল। মিতুর এভাবে আমার দিকে তাকানোর রহস্যটা জানতে পারেনি, বুঝতে পারেনি মিতুর চোখের ভাষা। কিছুক্ষণ পর আম্মু ডাকছে, শুভ্র, এই শুভ্র। আম্মু। কি হলো, এত চেঁচামেচি করছো কেন? আমি। তাড়াতাড়ি খেতে আয়। আম্মু। আমি খাবো না, আমার খিদে পায়নি। আমি। রুমের দরজা লাগিয়ে না খেয়ে শুয়ে পড়লাম। আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে যাবে ভাবতে পারিনি। মৃত্যুর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙল এক অদ্ভুত স্বপ্নে। মৃত্যু আর আমি জ্যোৎস্না রাতে নদীর পাড়ে বসে গল্প করছি। ঠিক এই সময় কেউ একজন মৃত্যুকে টানতে টানতে অন্ধকারে নিয়ে যাচ্ছে। মৃত্যু চিৎকার করে বলছে, প্লিজ শুভ্র, আমাকে বাঁচাও। আর ছেলেটা মৃত্যুকে টানতে টানতে হারিয়ে গেল অন্ধকারের সাথে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। ফোনের দিকে তাকিয়ে দেখি সব বন্ধুরা অনেকবার করে কল করেছে, তাই তাড়াতাড়ি করে হালকা নাস্তা খেয়ে কলেজে চলে এলাম। কলেজে এসেই দেখি সবাই মিলে আড্ডা দিচ্ছে। মনটা ভালো করার জন্য তাদের সাথে আড্ডা দিতে গেলাম। কিন্তু তবুও মনটা ভালো হচ্ছে না, তাই সবাইকে রেখে বাসার জন্য শহীদ মিনারের সিঁড়িতে এলাম।
এখানে এসে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। মিতু আর সেই ছেলেটা এখানে বসে আছে। মিতু ছেলেটার গাল ধরে টানছে আর হাসছে। আমি ওদের কাছে গিয়ে মিতুকে বললাম, মিতু, তুই এভাবে আমার জীবন থেকে সরে যাচ্ছিস কেন? আর আমার ভালোবাসাটা একটু বোঝার চেষ্টা কর। আমি তো তোকে মন থেকে ভালোবাসি। আমি সেই ছোটবেলা থেকে তোকে বউ করার স্বপ্ন দেখি। আমার কথা একটু মনোযোগ দিয়ে শোন। তুই তোর লেভেলের একজনকে বেছে নে। আমার কথা ভুলে যা, কারণ তুই আমার লেভেলের না। মিতু, প্লিজ মিতু, তুই এভাবে বলিস না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তুই বাঁচবি না মরবি সেটা তোর ব্যাপার। তোর মতো ফকিরের বাচ্চার আমার সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা নেই। দূর হয় এখান থেকে। মিতু, আমার বাবাকে ফকির বলায় মিতুকে একটা চর মেরে বললাম, চলে যাচ্ছি, আসবো না আর তোর সামনে। শুধু একটা কথা মনে রাখিস, হব একদিন আমিও খুব বড়। তুই থাকবি না যোগ্য আমার। দেব বউকে কোটি টাকার বেনারসি আর সোনার অলংকার। এই বলে শেষবারের মতো মিতুকে একবার দেখে সেখান থেকে চলে এলাম। পকেটে কিছু টাকা ছিল, সেটা দিয়ে মদ কিনে খেয়ে নিলাম। জীবনে প্রথম মদ খেয়েছি। ভাল লাগছে না, মাথাটা ঘুরছে, তাই বাসায় যাচ্ছি। এলোমেলোভাবে রাস্তায় হাঁটছি, মাথাটা কিছুই কাজ করতেছে না। মাতাল হয়ে বকছি। এই মিতু, জেনে রাখিস, একদিন আমিও তোর থেকে অনেক বড় হব। আর সেদিন তুই থাকবি আমার অযোগ্য। আজ তুই আমাকে ফিরিয়ে দিলি, সেদিন আমি তোকে ফিরিয়ে দেব। একদিন তুই কাঁদবি, খুব কাঁদবি। একটু ভালোবাসা পাওয়ার জন্য অনেক কাঁদবি। কিন্তু সেদিন আর কেঁদে কোনো লাভ হবে না, কারণ ঠিক তোর মতো করে আমিও সেদিন বদলে যাব। মনটা নিমেষেই হুড়হুড় করে কেঁদে উঠল। হয়তো এই কান্না কখনো কেউ শুনতে পাবে না। বাসায় ঢুকে প্রথমেই আব্বুর সাথে দেখা। আব্বুর সামনে দাঁড়াতেই আব্বু আমার মুখ থেকে মদের গন্ধ পেয়ে জিজ্ঞেস করলো, শুভ্র, তুই মদ খেয়ে এসেছিস? আব্বু, হ্যাঁ, মদ খেয়েছি, আরও খাবো। তোমরা আমাকে মদ এনে দাও। আমি, সিহ শুভ্র, সিহ, তোর মতো খারাপ ছেলে আমি জন্ম দিয়েছি, ভাবতেই খারাপ লাগছে। এই বলে আব্বু আমাকে মারতে শুরু করলো, কিন্তু একবারও জিজ্ঞেস করলো না কেন আমি মদ খেয়েছি। জানতেও চাইলো না মদ খাওয়ার রহস্য। আম্মু দূর থেকে দাঁড়িয়ে দেখছে, ভয়ে আটকাতে আসেনি। চোখ দিয়ে অজর ধারায় পানি পড়ছে, অনেক জায়গায় ফেটে রক্ত বের হচ্ছে, তবু আমাকে মেরে যাচ্ছে। মারতে মারতে এক সময় আব্বু নিজেই হাঁপিয়ে গেল। এবার মারা বাত দিয়ে বলতে শুরু করলো, বের হয়ে যা বাড়ি থেকে। তোর মতো কুলাঙ্গার ছেলে আমার বাড়িতে থাকার যোগ্যতা নেই। দূর হয় এখান থেকে, আমার সামনে আর কোনোদিন আসিস না। তোর মতো ছেলের মুখটা দেখাও পাপ। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ কাঁদলাম। কেন জানি চোখ দিয়েও আর পানি বের হচ্ছে না। চোখের পানিও হয়তো শুকিয়ে গেছে। না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। খুব শক্ত হতে হবে নিজেকে। ভেবেছিলাম আজকের রাতেই বাড়ি ছেড়ে চলে যাব। যেদিকে দু চোখ যায়, জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে রাখলাম। পকেটে হাত দিয়ে দেখি একটা টাকাও নেই। তাই দরজা খুলে মায়ের রুমে গিয়ে মায়ের কিছু টাকা চুরি করলাম। এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। রাতের আঁধারে বাসা থেকে বেরিয়ে পড়লাম, ঘাড়ে ব্যাগ আর পকেটে কিছু টাকা নিয়ে। সাথের বন্ধুদের কিছু জানাইনি, জানলে ওরা মন খারাপ করবে। কেউ যেতে দিত না, তাই কাউকে কিছু না বলেই চলে যাচ্ছি। আমার চলে যাওয়ার খবরে হয়তো সব থেকে বেশি খুশি হবে মিতু। বাসে স্ট্যান্ড গিয়ে সিলেটের একটা টিকিট কাটলাম। পকেটে হাত দিয়ে দেখি আর মাত্র 310 টাকা আছে। মাত্র এই 310 টাকা দিয়ে কি হবে জানি না। বাসের হেল্পার হুঙ্কার দিল, সবাই তাড়াতাড়ি বাসে উঠুন, বাস এখনই ছেড়ে দিবে। বাসে উঠে পেছনের সিটে বসলাম। প্যান্টের এক পকেটে রাখলাম 10 টাকা, আর এক পকেটে রাখলাম 300 টাকা। বাস চলছে তার নিজ গতিতে, শুধু চলছে না আমার জীবন। পাশের সিটে একজন বৃদ্ধ লোক বসেছে, খুক খুক করে কাশছে তিনি। পিছনের সিটে একজন মধ্যবয়স্ক লোক উঠেছে। লোকটাকে তেমন সুবিধা মনে হচ্ছে না। মৃত্যুর কথা ভাবতে ভাবতে কখন বাসেই ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। ঘুম ভাঙল হেল্পারের চিল্লানিতে, নামুন সবাই, এক এক করে নামুন, সিলেটে পৌঁছে গেছি। বাস থেকে নামলাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকেল 5টা বেজে গেছে। খুব খিদে পেয়েছে, তাই একটা দোকানে গেলাম কিছু খাওয়ার জন্য। পকেটে হাত দিয়ে দেখি পকেট ছেঁড়া, হয়তো ঘুমের ঘরে টাকা চুরি হয়ে গেছে।
আর এক পকেটে হাত দিয়ে দেখি আলাদা করে রাখা 10 টাকা আছে। আলাদা করে না রাখলে হয়তো এটাও থাকতো না। তাই আর কিছু খেলাম না। না খেয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, মানুষ দেখে কখনো চেনা যায় না কে ভালো কে খারাপ। হাঁটছি যত দূর হাঁটা যায়। কিছুক্ষণ পরে চারদিকে সন্ধ্যা নেমে এলো। লাল নীল সবুজ বাতি, রাস্তাটা অনেক সুন্দর লাগছে। নিজের ফোনটাও আনিনি, বাসায় রেখে চলে এসেছি। পকেটে থাকা 10 টাকা দিয়ে একটা সিগারেট কিনে ধরালাম। সিগারেট টানছি। এভাবে অনেকক্ষণ টানার পর সিগারেটটা শেষের দিকে চলে এসেছে। তাই শেষ টানে দিয়ে সিগারেটটা ফেলে দিলাম। রাতের আঁধারে ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, কোথায় যাব এখন জানি না। না আছে কোনো নির্দিষ্ট জায়গা, না আছে চেনা পরিচিত কেউ। এদিকে ক্ষুধায় পেটটা ভালোই নড়াচড়া দিচ্ছে, তবুও খুব কষ্ট করে হাঁটছি। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল। কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়লাম। মাথায় খুব আঘাত পেয়েছি। মাথা ফেটে রক্ত পড়ছে। চারদিকে ঘন কালো গুটগুটে অন্ধকার হয়ে আসছে। চোখ দুটো বন্ধ হয়ে গেল। তারপর আর কিছুই মনে নেই। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকালে 10টা বাজে। ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। শরীরটা খুব ব্যথা করছে। মাথায় ব্যান্ডেজ করা। লক্ষ্য করে দেখলাম আমাকে স্যালাইন দেওয়া হয়েছে। তাই আর নড়াচড়া করলাম না। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক আমার পাশে রাখা একটি চেয়ারে বসতে বসতে বলল, এখন কেমন লাগছে বাবা? লোকটি, জি ভালো লাগছে। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আমি শিল্পপতি মোহাম্মদ ইমরান খান। তুমি আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিলে। আমাকে তুমি আঙ্কেল বলেই ডাকতে পারো। লোকটি, ইমরান খানের নামটা শুনে একটু অবাক হলাম, কারণ উনি অনেক বড় শিল্পপতি। আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। বাবা তোমার নাম কি? আঙ্কেল, আমার নাম মোহাম্মদ শুভ্র ইসলাম। আচ্ছা শুভ্র, তোমার বাসা কোথায়? তোমার বাবার নাম কি? তোমার বাবা কি করে? আঙ্কেল, আসলে আঙ্কেল আমার বাবা মা কেউ নেই। থাকার মতো কোনো জায়গাও নেই আমার। আঙ্কেল আপনি তো অনেক বড় শিল্পপতি, আপনার কোম্পানিতে আমাকে একটা চাকরি দেবেন প্লিজ। এরই মধ্যে ডাক্তার প্রবেশ করলো। রোগীর সাথে এখন বেশি কথা বলা যাবে না, না হলে রোগীর মাথায় খুব বড় সমস্যা হতে পারে। আর রোগীর 1 মাস রেস্টের খুব প্রয়োজন। ডক্টর, ঠিক আছে, এ নিয়ে কোনো সমস্যা হবে না আঙ্কেল। ডাক্তার আমাকে পরীক্ষা করে দেখে কিছু ওষুধ লিখে দিল। এই নিন স্যার, এগুলো ওষুধ ঠিক করে খাওয়াবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর আপনি এখন রোগীকে বাসায় নিয়ে যেতে পারেন। ডক্টর, ওকে ডক্টর, ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেল একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন? আমি, আচ্ছা বলো, কি বলবে? আঙ্কেল, আঙ্কেল আমার ব্যাগটা কোথায়? আমি, তোমার ব্যাগটা আমার গাড়িতে আছে আঙ্কেল। আর আঙ্কেল যদি আপনার কোম্পানিতে আমাকে একটা চাকরি দিতেন তাহলে খুব ভালো হতো। আমি, আগে তুমি রেস্ট নাও, পুরোপুরিভাবে সুস্থ হও, এখানে নিজেকে সামলিয়ে নাও, তারপর দেখা যাবে। এ নিয়ে তুমি কোনো টেনশন করিও না আঙ্কেল। ঠিক আছে আঙ্কেল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব তা আমার জানা নেই। আমি, আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? তুমি তো আমার ছেলের মতোই আঙ্কেল। আঙ্কেলের গাড়িতে করে আঙ্কেলের বাসায় চলে এলাম। অনেক বড় বাড়ি। বাড়িটা দেখে অনেক মুগ্ধ হলাম। আঙ্কেলকে অনুসরণ করে বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরে ঢুকে আরও বেশি মুগ্ধ হলাম। খুব সুন্দর করে সাজানো পুরো বাড়িটা। আঙ্কেল কাজের মহিলাকে দিয়ে শাইলা বেগম মানে আন্টিকে ডাকতে পাঠালেন। কিছুক্ষণ পরেই আন্টি এলো। আন্টিকে সালাম দিলাম। এখন কেমন লাগছে বাবা? আন্টি, জি আন্টি, একটু ভালো লাগছে। আমি, তোমার আঙ্কেল আমাকে আগে থেকেই তোমার ব্যাপারে সব কিছু জানিয়েছে, আর তোমার এখন অনেক রেস্টের প্রয়োজন। আন্টি, আন্টি কাজের মহিলাকে ডেকে আমাকে একটা রুমে নিয়ে যেতে বলল। আমি মহিলাটিকে অনুসরণ করে রুমে গেলাম, আর তার থেকে জানতে পারলাম আঙ্কেলের কোনো ছেলে নেই, শুধু একটা মেয়ে আছে। রুমে বসে আছি, কাজের মহিলাটা এসে আমাকে নাস্তা দিয়ে গেল। আমি নাস্তা খেয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আঙ্কেল এলো আমার রুমে। আমি উঠতে যাব, তখনই আঙ্কেল বলল, থাক বাবা, উঠতে হবে না। আঙ্কেল একটা ফোন আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ধরো, এটা তোমার জন্য। এখানে একটা সিম, আমার আর তোমার আন্টির নাম্বার এখানে সেভ আছে, কোনো দরকার হলে ফোন দিও। আঙ্কেল, ঠিক আছে আঙ্কেল। আমি, আমাকে ফোনে দিয়ে আঙ্কেল চলে গেল। রুমে একা একা বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই কষ্ট করে ছাদে উঠলাম। ছাদে উঠে একটা দোলনায় বসে আছি। মাথাটা খুব ব্যথা করছে।
পেছন থেকে মেয়ালি কণ্ঠে একজন বলে উঠল, এই ছেলে, আপনি আমার দোলনায় উঠেছেন কেন? মেয়েটি। আমি পেছনে তাকিয়ে দেখি 5 থেকে 6 বছরের একটি মেয়ে। মেয়েটা দেখতে খুব মিষ্টি। সরি মামনি, আমার ভুল হয়ে গেছে, আর বসবো না। আমি। না না, সরি বলতে হবে না, কান ধরে উঠবস করতে হবে। মেয়েটি। এরই মধ্যে আন্টি ছাদে এসে উপস্থিত হলো। ছিহ দিয়া, সিহ দিয়া, তুমি তো খুব দুষ্টু হয়ে গেছো। ভাইয়া কে কি কেউ কান ধরাই? ওটা তোমার শুভ্র ভাইয়া। আজ থেকে ভাইয়া বলে ডাকবে, কেমন? আন্টি। ঠিক আছে আম্মু। দিয়া। দিয়া দৌড়ে এসে আমার কোলে উঠল। সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। দিয়া। এই বুড়ি, ভাইয়ার কাছে কেউ মাফ চায়? আমি তো আমার বুড়িটাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আচ্ছা ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে? আমার কথা কি একদিনও মনে পড়েনি? দিয়া। মনে পড়েছে। তাই তো বিদেশ থেকে সোজা চলে এসেছি তোমার কাছে। আমি। বিদেশ থেকে এসেছো? তাহলে তো আমার জন্য খেলনা চকলেট নিয়ে এসেছো, দাও আমাকে। দিয়া। মামনি, নিয়ে এসেছি তো, কিন্তু এখন দেব না। তুমি আগে স্কুলে যাও, স্কুল থেকে এসো, তারপর দেব। আমি। আচ্ছা ভাইয়া, আমি তাহলে এখন আসি। আন্টি দিয়াকে নিয়ে স্কুলে দিতে চলে গেল। কিছুক্ষণ পর আমি আঙ্কেলের কাছে গিয়ে দিয়ার খেলনার ব্যাপারে বলতেই আঙ্কেল ক্রেডিট কার্ডটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও, কয় টাকা লাগে এখান থেকে বের করে নিও, আর তোমার জন্য কিছু কাপড় কিনে নিও। আমার চোখের কোণে কিছু পানি জমে এলো। এতদিন বড় লোকদের খুব ঘৃণা হতো, ভাবতাম বড় লোক অহংকার হয়, কিন্তু এদের দেখে খুব অবাক হচ্ছি, কারণ এদের মাঝে অহংকার বলতে কিছুই নেই। এভাবে ভালোই চলছে আমার দিন। দিয়া সব সময় আমাকে ভাইয়া বলে আর ছোট ছোট কিছু আবদার করে। আন্টি আঙ্কেল আমাকে নিজের ছেলের মতো করে ভালোবাসে। আমিও তাদেরকে খুব সম্মান করি। এদিকে প্রায় 1 মাস হয়ে গেল, আমিও পুরোপুরিভাবে সুস্থ। আজ সকালে সবাই একসাথে খেতে বসেছি। হঠাৎ করেই আঙ্কেল কাশতে কাশতে মাথা ঘুরে ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে গেল। আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলে তাড়াতাড়ি করে আঙ্কেলকে নিয়ে হাসপাতালে এলাম। সাথে আন্টিও এসেছে। আন্টির মুখে অনেক ভয়ের ছাপ, চোখ দুটো চিকচিক করছে, যেন শূন্যতা চারদিক থেকে আন্টিকে ঘিরে ধরেছে। আমার নিজেরও আঙ্কেলকে নিয়ে অনেক টেনশন হচ্ছে। আঙ্কেলকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু উত্তর মিলছে না। আমার ভাগ্যটাই কি খারাপ? আন্টি চুপচাপ বসে আছে, আর আমি দরজার সামনে পথ পায়চারি করছি। এমন সময় দরজা খুলে ডাক্তার বের হলো। আন্টি দৌড়ে এসেছে। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ডাক্তার? আঙ্কেল এখন কেমন আছে? আমি। তেমন কিছু হয়নি, দুর্বলের কারণে মাথা ঘুরে পড়েছিল, কিছুদিন রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তার। আন্টির দিকে তাকিয়ে দেখি ঠোঁটের কোণে হাসি ফুটেছে। আমারও টেনশনটা কমে গেল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আর আপনারা এখনও রোগীকে বাসায় নিয়ে যেতে পারেন। ডাক্তার। ধন্যবাদ ডক্টর। আমি। আঙ্কেলকে বাসায় নিয়ে আসা হয়েছে। কিছুদিনের মধ্যেই আঙ্কেল পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠল। রেডি হচ্ছি আঙ্কেলের কোম্পানিতে যাওয়ার জন্য। আঙ্কেল বলেছেন ওনার কোম্পানিতে আজকেই আমাকে চাকরিতে জয়েন করানো হবে। আমি আঙ্কেলের সাথে গাড়িতে করে আঙ্কেলের কোম্পানিতে গেলাম। কোম্পানিটা আজকে অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। হয়তো কোনো অনুষ্ঠান আছে। আঙ্কেলের কোম্পানির সব কর্মচারীরা দাঁড়িয়ে আছে, একে অপরের সাথে গল্প করছে। হয়তো অনুষ্ঠান থাকার কারণে আজকে সবার ছুটি দেওয়া হয়েছে। আমি দেখছি আর মুগ্ধ হচ্ছি। ছোট করে সুন্দর একটা স্টেজ সাজানো হয়েছে। কিছুক্ষণ পর আঙ্কেল স্টেজে উঠে মাইক হাতে নিল। সবাই চোখ রাখলো আঙ্কেলের দিকে, আর আমি দাঁড়িয়ে আছি আঙ্কেলের পাশে। আঙ্কেল আমাকে দেখিয়ে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, এর নাম মোহাম্মদ শুভ্র ইসলাম। আর যে কারণে আজকের আয়োজনটা করেছি সেটা হলো, শুভ্র আজকের পর থেকে এই কোম্পানি মানে আপনাদের সবার নতুন এমডি। সবাই একসাথে হাত তালি দিয়ে উঠল। আঙ্কেল আমাকে এত বড় সারপ্রাইজ দেবে ভাবতে পারেনি। আঙ্কেল আমাকে মিষ্টি খাইয়ে দিল। চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়েছে। আঙ্কেলের পা ধরে সালাম করলাম। আঙ্কেল আমাকে বুকে জড়িয়ে ধরলো। সবাই এক এক করে এসে আমাকে মালা পরিয়ে দিচ্ছে আর শুভেচ্ছা জানাচ্ছে। ঠিক এই মুহূর্তে নিজেকে কতটা গর্ব মনে হচ্ছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। খুশিতে যেন দম বন্ধ হয়ে আসছে আমার। সব থেকে বেশি অবাক হচ্ছি আঙ্কেলকে দেখে। যেখানে আমার পরিবার আমাকে ছুঁড়ে ফেলে দিল, সেখানে অপরিচিত একজন আমাকে বুকে টেনে নিল। সত্যি পৃথিবীর মানুষ অনেক আজব।
আঙ্কেল ও তার পরিবারের প্রতি আমার ভালোবাসা শতগুণে বেড়ে গেল। আঙ্কেল আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে বলল, আজ থেকে আমার ছুটি। আমিও আঙ্কেলের কাছ থেকে সব কিছু বুঝিয়ে নিলাম। অনুষ্ঠান শেষ করে আমিও আঙ্কেলের বাসায় চলে এলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে আছি। আজ খুব ইচ্ছে করছিল বন্ধুদেরকে ফোন দিয়ে জানতে ওরা কেমন আছে, কিন্তু ফোন দিলাম না। কারণ সেই ভয়ঙ্কর অতীতে ফেরার ইচ্ছা আমার আর নেই। এখন আমি আঙ্কেলের কোম্পানিতে এমডি, তাই অনেক দায়িত্ব আমার ওপর। আঙ্কেলের মতো করেই সব কিছু দেখাশোনা করছি। কোনো সমস্যা হলে সেটা আঙ্কেলের কাছ থেকে সমাধান করে নিই। আর আঙ্কেলও আমাকে অনেক উৎসাহিত করত। আমি কোম্পানির কাউকে কখনো আঙ্কেলের অভাব বুঝতে দেইনি। দিয়ে আমাকে সারাক্ষণ ভাইয়া ভাইয়া বলে মাতিয়ে রাখতো। আন্টি আঙ্কেল আমাকে কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। এভাবে ভালোই চলছে আমার দিন। ছুটির দিনে দিয়াকে নিয়ে সারা শহর ঘুরে বেড়ানো, প্রতিদিন অফিস থেকে আসার সময় দিয়ার জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসা যেন আমার এক ধরনের অভ্যাস হয়ে গেছে। এভাবে দেখতে দেখতে কেটে গেল 7 বছর। আজ দিয়া অনেক বড় হয়ে গেছে, তবুও সেই ছোট ছোট আবদারগুলো এখনও রয়েই গেছে। আন্টি আঙ্কেল তাদের সব কিছু দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়েছে। এরই মাঝে আমাকে মিম নামের একটি মেয়ে প্রপোজ করেছিল, কিন্তু আমি সেটা গ্রহণ করিনি। সারাক্ষণ গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়েছি। আঙ্কেলের নামে একটা এতিমখানা খুলেছি। অনেক ভালোবাসে আঙ্কেল আমাকে। আজ সকাল থেকেই কিছু ভাল লাগছে না, অফিসও যায়নি। ছাদে বসে একটা সিগারেট টানছি। হঠাৎ করেই অতীতের কথা খুব মনে পড়ে গেল। বন্ধুদের সাথে কতদিন থেকে আড্ডা দেওয়া হয় না। মিতুকেও দেখতে ইচ্ছে করছে খুব। তাই আঙ্কেলকে বলে ড্রাইভার দিয়ে গাড়ি বের করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে বসে আছি। গাড়ি চলছে তার নিজ গতিতে। এতদিন পর বন্ধুদের সাথে দেখা হবে ভাবতেই অন্যরকম লাগছে। আর মিতু হয়তো অনেক আগেই ভুলে গেছে আমাকে। মিতুর কথা মনে পড়তেই ভেতর থেকে কলিজাটা যেন কুঁকড়ে যাচ্ছে। আঙ্কেলকে অনেক আগেই বাবা মার কথা সব বলে দিয়েছি, তাই আসতে তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু আসার সময় দিয়া কেঁদে দিয়েছিল। এসব ভাবতে ভাবতে বাসায় পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে ড্রাইভারকে গাড়ি পার্কিং করতে বললাম। গেটের সামনে দাঁড়িয়ে বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আর আম্মু আমাকে দেখেই কান্না করে দিয়েছে, জড়িয়ে নিয়েছে তার বুকে। যেন আজ বহুদিন পরে শূন্য বুকটা পূর্ণ হলো। আম্মুর চোখের পানি মুছে দিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই দেখি আব্বু ভাত খাচ্ছে। আর আমাকে দেখেই আব্বুর চোখে পানি টলমল করছে। আব্বু তার চোখের পানি লুকানোর জন্য আম্মুকে বলল, আজ তরকারিতে এত ঝাল দিয়েছো কেন? আমি আর কোনো কথা বললাম না। চলে আসলাম নিজের রুমে। রুমে ঢুকতেই দেখি আমার রেখে যাওয়া বাটন মোবাইলটা এখনও তেমনই আছে। আগের থেকেও সুন্দর করে সাজানো আছে রুমটা। কিছুক্ষণ পর আম্মুর চিল্লানিতে বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে এলাম। আব্বু আম্মুকে খুব জোর গলায় ডাকছে। আমি কিছু বলতে যাব, তখনই আব্বুর হাতের দিকে তাকিয়ে দেখি অনেক বড় একটা মাছ। হয়তো বাজারের সব থেকে বড় মাছটাই নিয়ে এসেছে আমার জন্য। নিজের অজান্তেই আমার চোখের কোণে পানি জমেছে। বাবাকে গিয়ে জড়িয়ে ধরলাম। এই প্রথম বাবাকে জড়িয়ে ধরে কাঁদছি। নিমেষের মধ্যেই বাবার উপরে থাকা সব রাগ মুছে গেল চোখের পানি দিয়ে। আব্বু কি বলবে ভেবে পাচ্ছে না, শুধু চোখ দুটো চিকচিক করছে। আম্মু এসে মাছটা নিয়ে গেল। আমিও চলে এলাম আমার রুমে। বিকালে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে দেখা করার জন্য। চিরচেনা সেই জায়গায় বসে সবাইকে ফোন দিলাম। এতদিন পর আমার ফোন পেয়ে যেন সবাই হুড়মি খেয়ে চলে এলো। আজ সবার সাথে আড্ডাটা ভালোই জমেছে। আমি সিগারেট খাচ্ছি দেখে সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি সবাইকে আগেই বলেছি, আমার এভাবে হুট করে হারিয়ে যাওয়া আর মৃত্যুর ব্যাপারে কেউ যেন কোনো কথা না বলে। তাই আর কেউ কিছু বলেনি। তবুও হঠাৎ করে একজন বলে উঠল, মামা, মৃত্যু তো এখন পুরাই যাযাবর। ওই ছেলেটাও এখন আর মিতুকে পাত্তা দেয় না। আর মিতুর পরিবার তো এখন পথে বসেছে। মিতুর বাবা মারা যাবার পর তাদের কোম্পানির ম্যানেজার তাদের কাছ থেকে সব কিছু 2 নাম্বারই করে লিখে নিয়েছে। মিতুদের পরিবারের অহংকার এখন মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। প্রায় 2 বছর ধরে মিতু একটা চাকরি খুঁজছিল। এই তো কিছুদিন আগে একটা চাকরি পেল। আর তুই চলে যাওয়ার পর সে তার ভুল বুঝতে পারে। তারপরে তোকে পাগলের মতো খোঁজ করতো। আমাদের কাছেও কয়েকবার আসছিল তোর খবর নিতে।
মিতু সারাক্ষণ কেমন জানি মনমরা হয়ে চলে, কারো সাথে তেমন কোনো কথা বলে না। তবে মাঝে মাঝে তোর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিয়ে করতে চায়নি, কিন্তু তার মায়ের জড়াজড়িতে বিয়ে করেছিল। কিন্তু তোকে ভালোবাসে তাই সেই স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এসেছে। আর এখনও তোর অপেক্ষায় আছে। তার বিশ্বাস তুই একদিন ফিরে আসবি আর তোর কাছে তার অপরাধের ক্ষমা চেয়ে নেবে। নিজের অজান্তেই আমার চোখের কোণে কয়েক ফোঁটা পানি জমতে শুরু করলো। বন্ধুদের বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক মাঝপথে কেউ একজন খুব চেনা পরিচিত কণ্ঠে আমার নাম ধরে ডাকলো। পিছনে তাকিয়ে দেখি মিতু। মিতু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছে আর বারবার বলছে, আমাকে ক্ষমা করো, আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি ভুল বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দাও। হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো। মুষলধারে বৃষ্টি পড়ছে। পড়ুক বৃষ্টি, ভাসিয়ে দিয়ে যাক আমার শুকনো বুকের শহরটাকে। দূরে কোথাও বাস পড়ার শব্দে মিতু আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। মিতু অধৈর্য হয়ে বলে উঠল, কি হলো, কিছু বলছো না যে? আমি মিতুর চোখের দিকে তাকিয়ে বললাম, বলার মতো অবশিষ্ট কিছুই আমার কাছে নেই। মিতু আবার বলল, চলতি পথে আবারও দুজনের একসাথে দেখা হলো। এ নিশ্চয় সৃষ্টিকর্তার ইচ্ছা। চলো বাকিটা পথ একসাথে পাড়ি দেই। আমি মিতুকে বুক থেকে ছাড়িয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, শুকিয়ে যাওয়া নদীতে নৌকা চলে না। মরুভূমি হয়ে গেছে আমার হৃদয়ের শহর। সেখানে আর তোমার জন্য কোনো ভালোবাসা নেই। আমি ভুলে গেছি তোমাকে। তোমার সাথে কথা বলার ইচ্ছাও আমার নেই। ভুলে গিয়েছিলে আমাকে। ভুলেই থাক বাকিটা জীবন। তাহলে ফিরিয়ে দিচ্ছ আমাকে? মিতু, যদি সেটা ভেবে থাকো তাহলে সেটাই করছি আমি। একদিন এভাবে তুমিও ফিরিয়ে দিয়েছিলে আমাকে। কারণ আমার ছিল না একটা বেনারসি কিনে দেওয়ার ক্ষমতা। আমি ছিলাম অযোগ্য। কিন্তু আমার পাহাড় সমান ভালোবাসা তোমার হৃদয়কে স্পর্শ করতে পারেনি। কারণ তোমার কাছে ভালোবাসার চেয়ে টাকার মূল্য বেশি ছিল। দেখ, আল্লাহ চাইলে কি না করতে পারে। যেই বেনারসি কিনে দিতে পারবো না বলে আমাকে অযোগ্য বলে অপমান করেছো, আজ আমি এমন হাজারো বেনারসি তোমার পায়ের তলায় এনে দিতে পারবো। আর আজ তুমি পথের ফকির। সবই আল্লাহর লীলা খেলা। অহংকারীকে আল্লাহ ধ্বংস করে। একবার কি ক্ষমা করা যায় না মিতু? না, যায় না। কারণ ক্ষমা করার অযোগ্য তুমি। আমি। আজ মিতু খুব কাঁদছে, ঠিক যেভাবে কেঁদেছিলাম আমি। আমি সেখান থেকে চলে যাচ্ছি আর পিছনে ফিরে তাকালাম না। তাকানোর ইচ্ছাও করছিল না। জানি আজ রাতে ঘুম আসবে না, তাই এক প্যাকেট সিগারেট কিনে নিলাম। মুষলধারে বৃষ্টি আর ঝড় হওয়ার কারণে আজ রাতে কারেন্টও নেই। রাতের আধারে সিগারেট একটা ম্যাচ নিয়ে ছাদে উঠলাম। কিছুক্ষণ এই অন্ধকার শহরের দিকে তাকিয়ে থেকে একটা সিগারেট ধরালাম। আমি অন্ধকারে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে ভাবছি, কে বেশি কালো, অন্ধকার নাকি মৃত্যুর হৃদয়? দেখতে দেখতে 2টি বছর কেটে গেল। এর মাঝে আমরা দুজনে কেউ বিয়ে করিনি। মৃত্যু একটা স্কুলে চাকরি করেন। আমি আমার 2 মা আর 2 বাবাকে নিয়ে একসাথে থাকি। আমার আর মৃত্যুর কথা তারা সব জানে। একদিন আমি অফিস থেকে বাসায় এসে দেখি তারা সবাই বসে আছে। আমি দরজা দিয়ে ভিতরে ঢুকবো এমন সময় আমার নতুন বাবা বললেন, দাঁড়া, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আমরা তোমার বিয়ে ঠিক করেছি। আমাদের তো নাতি নাতনির মুখ দেখতে মন চায়। বাঁচবো আর কতদিন? তাদের কথা শুনে আমি বললাম, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমার কথা শেষ না হতেই আমার বাবা মা রুমে গিয়ে ব্যাগ নিয়ে বাহির হয়ে যাচ্ছে আর বলছে, আমরা চলে যাচ্ছি, থাকবো না এখানে। যেখানে আমাদের কথার কোনো মূল্য নাই সেখানে থেকে কি হবে? তাদের কথা শেষ না হতেই আমার নতুন বাবা মা ও দিয়া দেখি সেম কাজ করতেছে। দিয়া বলে, যেদিন তুমি আমাকে ভাবি এনে দেবে ওই দিন এই বাড়িতে আসবো। বলে সবাই রুম থেকে বাইরে চলে যাচ্ছে। আমি কোনো উপায় না পেয়ে বললাম, আমাকে একা করে যেও না। আমি তোমাদের কথায় রাজি। আমি বিয়ে করব। তোমরা বিয়ের আয়োজন করো। আমার বাবা মা বলল, কাল আমাদের সাথে চল। আমরা যে মেয়ে তোর জন্য ঠিক করেছি কাল তাকে দেখে আসবি। আমি বললাম, আমার দেখা লাগবে না। তোমাদের পছন্দই আমার পছন্দ। নির্ধারিত সময়ে বিয়ে হয়ে গেল। মেয়ের নাম তাসফিয়া জাহান। তা বিয়ে পড়ানোর সময় শুনেছিলাম লাখ টাকার টুকটুকে লাল বেনারসি পরে লম্বা ঘোমটা দিয়ে বাসর ঘরে বসে আছে আমার বউ। আমি রুমে গিয়ে দরজা নক করে বউয়ের গায়ে অনেকগুলো বেনারসি ছুঁড়ে মারলাম আর বললাম, এই বেনারসির সাথে বাসর করবি।
কারণ তোদের মতো মেয়েরা তো ভালোবাসা বুঝিস না, বুঝিস টাকা, গহনা, শাড়ি এইসব। তোদের মন বলতে কিছুই নাই, তোরা টাকার কাছে বিক্রি হয়ে যাস। কিছুক্ষণ পরে রাগকে কিছু কন্ট্রোল করে খাটের উপরে গিয়ে বসলাম। বসে বললাম, এই মেয়ে, তোমাকে দেখার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। আমি ইচ্ছে করে বিয়ে করিনি। শুধু মা বাবাকে আমার কাছে রাখার জন্য আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তুমি আমার কাছে কোনোদিনও স্ত্রীর মর্যাদা পাবে না। আর তোমাদের মতো মেয়েরা তো শুধু টাকা আর গহনাকে ভালোবাসো। মানুষের মন বা ভালোবাসা পাবার যোগ্য তোমরা না। তোমরা তো ভালোবাসো লাখ টাকার বেনারসি। তোমাদের কাছে ভালোবাসা জড়ানো 500 টাকার নর্মাল সুতি শাড়ির কোনো মূল্য নাই। আর তাছাড়া তুমি কোনোদিন আমার থেকে স্বামীর ভালোবাসা পাবে না, কারণ আমার মন প্রাণ জুড়ে শুধু একজনই আছে। আমি একজনকে ভালোবাসি। হয়তো সে আমাকে ভালোবাসেনি, কারণ আমি ছিলাম সাধারণ পরিবারের সন্তান। আমার ছিল না টাকা, ছিল না তাকে একটা বেনারসি কিনে দেওয়ার মতো ক্ষমতা। তাই আমি তার ভালোবাসা পেলাম না। আল্লাহ চাইলে সব পারে। আল্লাহর উছিলায় আজ আমি প্রতিষ্ঠিত হয়েছি। আর এখন আমার হয়েছে কোটি টাকার বেনারসি কিনে দেওয়ার ক্ষমতা। আর আজ সে হয়েছে সাধারণ মানুষ। আল্লাহ চাইলে কি না করতে পারে। কিন্তু আমি মন থেকে তাকেই ভালোবেসেছিলাম, আর এখনও তাকেই ভালোবাসি। আমার কথা শুনে মিতু ঘোমটা সরিয়ে বেনারসির আঁচলটা মাজায় পেঁচিয়ে বলতে লাগলো, তো তাকে ভালোবেসেছিস, আমাকে বিয়ে করলি কেন বল? আমি মিতুর কথা শুনে মিতুর দিকে তাকিয়ে অবাক। এখানে কি করে এলো? আমি বললাম, তুমি এখানে কি করে এলে? আমি যাকে বিয়ে করেছি তার নাম তো তাসফিয়া জাহান। মিতু বলল, আমার নামই তো তাসফিয়া জাহান মিতু। তুই ভুলে গেলি? আর তোর বাবা মা তো আমার সাথে তোর বিয়ে দিল। মিতুর কথা শুনে আমি বললাম, আমার থেকে কখনো স্বামীর ভালোবাসা পাবি না। ঘৃণা করি তোকে, তাই বইয়ের অধিকার ফলাতে আসবি না। মিতু বলে, বইয়ের অধিকার ফলাবো না? বইয়ের অধিকার দিবে না? তোর দিতে হবে না, আমি নিজেই নেব। বইয়ের অধিকার দেখাবো না। দেখ বইয়ের অধিকার কাকে বলে। এই বলে মিতু আমাকে জড়িয়ে ধরে খাটের উপরে শুয়ে আমার গালে কিস করা শুরু করলো। মিতু বলল, আমার 2 শাশুড়ি মা বলে দিয়েছে 1 বছরের মধ্যে তারা যেন দাদি ডাক শুনতে পারে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ভুলে গেলাম সব রাগ অভিমান। দীর্ঘ বছরের শূন্যতা, হাহাকার, হৃদয়টা ব্যাকুল হয়ে উঠল ভালোবাসা পাওয়ার জন্য। ডুব দিলাম সুখের সাগরে। এই আপনারা এমন কেন? কি দেখছেন এমন করে? আমরা এখন আমার বাবা মাকে দাদা দাদি শোনানোর কাজে বিজি। সবাই যান, আমাদের ডিস্টার্ব করবেন না। গল্পের ভেতরে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।